নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকলকে স্বাগত। ঈশ্বরে বিশ্বাস, ধর্ম, জাতি এসব মানুষকে শক্তি দেয়, শান্তি দেয়। তবুও অসহায়তার জন্য অশিক্ষিত, গরিব ও শিক্ষিত মানুষ অন্ধবিশ্বাসের শিকার হয়। আর এই জন্যেই আমাদের দেশে ঠক সাধু আর তান্ত্রিকদের খামতি নেই। এই শয়তানেরা নিজেদের শিকারকে ভয় দেখিয়ে, ধমক দিয়ে সব রকমভাবে লুটে নেয়। 21 শতকেও অজ্ঞানতার এমন উদাহরণ পাওয়া যাবে যে বিশ্বাস করাও কঠিন হয়ে পড়বে। মানুষ কি আদতে এতটা বোকা হতে পারে? সে মিথ্যা আর ছলনার সংকেত শুনতে পায় না কেন? ফেব্রুয়ারি 2011, গ্রাম রামগড়, জেলা সাহারানপুর, উত্তরপ্রদেশ। সূর্যর বাবা, ও সূর্যর বাবা, খাবারটা খেয়ে নাও তো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসছি। তাড়াতাড়ি এসো। সূর্যর মা, এটা বলো, তোমার ছেলে পড়াশোনা করছে নাকি শুধু ঘুরে বেড়াচ্ছে? তোমারও তো ছেলে, তোমারও তো খোঁজ রাখা উচিত। তার মানে আজও স্কুলে যায়নি ও? না, যাইনি। কাজটা নিয়ে এদিকেই কোথাও ঘুরছে হয়তো। আসলে তোমারই তো ছেলে। একটা কথা বলবো, যাই হয়ে যাক না কেন, আমার সূর্য আমার মতো হবে না। আরে ও তো কাজটা টাজটা নিয়ে কাজ করবে না, ও তো খুব পড়বে, লিখবে, বড় মানুষ হবে, আমাদের জীবন বদলে দেবে, আর ও নিজের জীবনও বদলাবে। আমাদেরই ছেলে তো। আমার ছেলে? আমাদের ছেলে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমাদের ছেলে। আরে তুমি এসে গেছো? হ্যাঁ, এই নাও, রেখে দাও। দাও। সূর্য, এই নাও জল। এই সূর্য, এ উত্তর দিচ্ছে না কেন? বাড়িতে থাকলে তবে তো দেবে। সন্ধে হয়ে এসেছে, এখনো কেউ দৌড়ঝাঁপ করে চলেছে? সন্ধে তো রোজই হয়। রেখা, সূর্য না তোমার জন্যই বিগড়চ্ছে। আমি বিগড়চ্ছি? তাহলে আমি শুধরাবো। এখন জল খাও। পুরো গ্রাম খুঁজে এলাম, কোথাও নেই ও। ওর বন্ধুদের জিজ্ঞেস করেছো? আরে সবাইকে জিজ্ঞেস করে এসেছি, সারা দিন ধরে ও কারোর সঙ্গে ছিল না। এখন তুমি বলো ও কোথায় গেল? সূর্য, 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 এই সূর্য, আমাদের গলা শুনতে পাচ্ছিস? সূর্য, 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 সূর্য। আমার পুরো বিশ্বাস আছে আমার সুরজ নিশ্চয়ই আসবে। মনোহর দাদা, ওই আপনার সূর্য। সূর্য? সূর্য? কোথায় সূর্য? ও ও খেতে আছে, চলুন আসুন দাদা। সূর্য, মনোহর দাদা,
এইটা কি হলো আমার ছেলে? আরে এই বাবু, এই সূর্য দেখ না আমি এসেছি। মনোহর দাদা, এই সূর্য! কোথায় গেলি রে আমাদের ছেলে, তুই কোথায় গেলি রে আমার সোনা? কোথায় গেল গো? কি হয়েছিল? কালকে সকালে সূর্য বাড়ি থেকে বেরিয়েছিল, অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আর যখন পেলাম তখন এই অবস্থায় সাহেব। যখনই বাড়ি থেকে বেরিয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? সাহেব আমি খেতে ছিলাম। সূর্যর মা, আমার স্ত্রী, ও ঘরে ছিল হয়তো। বংশীলাল মেরে ফেলেছে, আমার ছেলেকে মেরে ফেলেছে। শুনুন, এই বাচ্চার লাশটা আমরা নিয়ে যাচ্ছি পোস্টমর্টেম, বোঝেন তো? হ্যাঁ সাহেব। বাচ্চার মা এই ধাক্কাটা সামলে উঠলে ওনাকে থানায় নিয়ে আসবেন, কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। আগে 12 বছর বয়স ছিল সাহেব, বাচ্চাই ছিল, সারাদিন খেলাধুলো করে বেড়াতো। সকালে উঠেই বলল, মা আমি খেলতে যাচ্ছি। মা আমি খেলতে যাচ্ছি। না খেয়ে যাবি? যদি খিদে পায় সব আম পেড়ে খেয়ে নেব। আম গাছের নামও নিবি না তুই, খবরদার। মা একবার পড়েছি, বারবার কি পড়ে যাব? বাজে বকবক করিস না, নে দুধ খেয়ে নে। না, দুধ আমার ভাল লাগে না। দুধ না খেলে গায়ে জোর হবে কি করে? গাছে কি করে চড়বি? খেয়ে নে। শোনা আমার, খুব ভালো। এবার যা, সাবধানে চড়বি। হ্যাঁ, আরে আমায় আদর তো করে যা। মা আমি বড় হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, একটু বেশিই বড় হয়ে গেছিস। দেখ দেখ, তোর গোপও বেরিয়ে গেছে। বাচ্চা রোজ বাড়ি থেকে কাস্তে নিয়ে বেরোতো? হ্যাঁ সাহেব, ওর কাছতে খুব ভালো লাগতো, ওর বাবাকে নকল করতো। কারোর সঙ্গে শত্রুতা ছিল? না না সাহেব, সারা গ্রামের সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক। এই বংশীলালকে? আর আপনি চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলেন যে বংশীলাল মেরে ফেলেছে আমার সূর্যকে। কে ও? ও আমার খুড়তুতো ভাই সাহেব। হ্যাঁ সাহেব, ব্যাস একবার জমির জন্য কিছু কথা কাটাকাটি হয়েছিল। আর যা কথা বলার আছে পোস্টমর্টমের পরেই হবে। স্যার এই বংশীলাল গ্রামের বর্ডারে থাকে, ওই দিন শোক সভাতেও আসেনি। ওকে বলো এখানে আসতে, নইলে ওর শোক সভা হবে। হ্যাঁ স্যার। আর হ্যাঁ, এই বাচ্চাটার বাবা মনোহরের উপর নজর রাখো, কোথায় যায় কি করে আমার সব রিপোর্ট চাই। ঠিক আছে স্যার। সব মিলিয়ে 12টা গভীর ক্ষত আছে শরীরে। ও 12 বছরের ছেলে ছিল ডক্টর। কোনো ছুরি বা কাস্তে? হ্যাঁ, কাস্তে দিয়ে আঘাত করা হয়েছে। হ্যাঁ ডক্টর, ছেলেটা বাড়ি থেকে কাস্তে নিয়ে বেরিয়েছিল। এই 12টা ক্ষতর বাইরেও আরো কিছু আছে যেটা ধরা যাচ্ছে না। কি? একটা ক্ষত আরো আছে মাথার পেছন দিকে, অদ্ভুত ধরনের ক্ষত। 12 বদলে 13, তাতে অদ্ভুতের কি আছে? ঘাড়ে ক্ষত করার পর ভেতর থেকে সমস্ত মাংসপেশি বের করা হয়েছে। এটা কোনো সাধারণ মার্ডার নয়, এই মার্ডারটা অদ্ভুত। পুলিশ বংশীলালকে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছয়। বংশীলাল হল রেখার খুড়তুতো ভাই। সূর্যর মৃত্যুর অভিযোগ রেখা বংশীলালের ওপর দিয়েছিল। স্যার স্যার, ও বংশীলাল কিছুতেই থানায় যেতে চাইছে আরে না। গলা ধরে বেঁধে টেনে নিয়ে যাটাকে। ওই চল। আসবো সাহেব আসবো, ব্যাস শুধু এখন না, শুধু ঠিকাদারের কাছে ধান পৌঁছে দেই, নইলে বড় লোকসান হয়ে যাবে সাহেব। আচ্ছা, রেখার লোকসানের চেয়েও বেশি? বুঝলাম না। বুঝতে তো আমিও পারছি না। তোর খুড়তুতো বোনের ছেলের মার্ডার হয়ে গেল আর তুই একবারের জন্য দেখতে এলি না? সাহেব আমি বাইরে ছিলাম, সাহারানপুর গিয়েছিলাম, যাকে খুশি জিজ্ঞেস করুন। আমি তোকে জিজ্ঞেস করছি, সোজাসুজি বল, রেখার ছেলেকে কেন মারলি তুই? কি
কি বলছেন সাহেব আপনি? রেখার সঙ্গে আমার বনে না, সে তো প্রত্যেকেই জানে, কিন্তু বাচ্চার খুন? না সাহেব, আমি এমনটা কখনোই করতে পারি না। তুই নিজে না করলেও কাউকে দিয়ে করেছিস নিশ্চয়। সাহেব, ওই বাচ্চাটাকে আমি খুব ভালোবাসতাম, আর মনোহরও খুব ভালো লোক। আমার শত্রুতা রেখার সঙ্গে ছিল, আর রেখার সঙ্গে শত্রুতা মেটানোর জন্য আমি ওই ছেলেটার খুন কেন করব সাহেব? তাছাড়া ওটা তো নিজের সন্তান নয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না সাহেব। মানছি আমি ওকে আমার দুধ খাওয়াইনি, কিন্তু আমার নিজের রক্ত জল করে মানুষ করেছি ওকে। আমার রক্তে জল করে মানুষ কারোর করে। কি ক্ষমতা আছে যে বলবে সূর্য তোমার ছেলে ছিল না? আমি ভালো করেই জানি সবাই বংশীলালের কাজ সাজে। ওই মেরেছে সূর্যকে আমার উপর বদলা নেওয়ার জন্য। হ্যাঁ সাহেব, ওই বংশীলাল খুব জ্বালিয়েছে আমার মাসিকে। তুই কে? আমি শেখর সাহেব। শেখর কে? আমার বোনপো সাহারানপুরে থাকে। পুলিশের তদন্ত প্রতিটি পদক্ষেপে ইশারা করছিল যে এটা রাগ বা বদলা নেওয়ার ভাবনায় করা অপরাধ নয়, এটা অন্য কিছু ছিল। কিন্তু কি ছিল? দেখো দেখো, স্যার, বংশীলাল সত্যি বলছে। খুনের দিনও সারাক্ষণ সাহারানপুরেই ছিল। আম গাছটা এখান থেকে খুবই কাছে। সূর্যকে প্রথমে এখানে নিয়ে আসা হয়েছে, তারপর বোধহয় মারা হয়েছে। স্যার, ওই দিন এখানে কেউই ছিল না। সেই জন্য তো এখানে নিয়ে আসা হয়েছিল। খুনি খুব চালাক ছিল, ও জানতো যে এই জায়গাটায় কেউ যাওয়া আসা করে না, খুবই সেফ জায়গা এটা। স্যার, গ্রামের কোনো লোক মারেনি তো? গ্রামের লোক কেন মারবে? আর কিভাবে? ওই লাশটাকে দেখে তো মনে হচ্ছে যে কোনো জানোয়ার এসে গলা কামড়ে দিয়েছে। আচ্ছা, মনোহর আর রেখার কাহিনী সম্পর্কে কিছু জানা গেল? হ্যাঁ স্যার, বাচ্চাটা হলো মনোহরের প্রথম স্ত্রীর, যে মারা গেছে, আর এটা রেখারও দ্বিতীয় বিয়ে। মনোহর আর রেখার কোনো ছেলে মেয়ে নেই? আজ্ঞে না। গ্রামের লোকেরা মনোহরকে খুবই মানে। হ্যাঁ ডক্টর। এই যে সূর্যর মার্ডার হয়েছে। হ্যাঁ 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 ডক্টর, আর কিছু বোঝা গেল? হ্যাঁ, ও বটে নাও বটে। আপনি আসুন এখানে, এক্ষুনি আসুন। হ্যাঁ, আমি আসছি। আসুন। হ্যাঁ ডক্টর। যেমনটা আমি বলেছিলাম, এটা সাধারণ মার্ডার নয়। মাথার পেছনে যে আঘাত করা হয়েছে, এই 12টা ক্ষতের তুলনায় বেশ গভীর আর ভীষণ নিখুঁতভাবে করা, যেন কারো পাকা হাতে কাজ করেছে। আমার তো এটাকে দেখে কোনো তান্ত্রিকের কাজ বলে মনে হচ্ছে স্যার। হতেও পারে। ঘাট থেকে যে মাংস গায়েব, সেটা খুনের পর বের করা হয়েছে। ছেলেটা বাঁ হাত ব্যবহার করত, রোজ কাস্তে চালাতো। এতে হাতের তালুতে দাগ থেকে যায়। এই যে। ঠিক বুঝলাম না ডক্টর, আপনি কি বলতে চাইছেন? বাঁ হাতি লোকেদের কাস্তে আলাদা হয়, এটা সেগুলোর মধ্যে নয়। এটা ডান হাতি লোকেদের কাস্তে। আচ্ছা আচ্ছা, মানে আপনার হাতের এই কাস্তেটা এই বাচ্চাটার নয়? এই কাস্তেটা দিয়েই খুন করা হয়েছে। ও, খুন পুরো প্ল্যানিং করে করা হয়েছে। এ দেখুন, মাংস গায়েব। নরবলি। আরে সূর্য, আমার সাথে আয়, রুটি খেয়ে নে। খিদে নেই বাবা, পরে খেয়ে নেব। রুটি গলা দিয়ে নামছে না সূর্যর মা। যদি তুমি যদি এরকম দুর্বল হয়ে পড়ো তো কি করে চলবে? আমি ওর আওয়াজ শুনতে পাই, মনে হয় যেন ও আমাকে ডাকছে।
এলাকায় ঘুরে বেড়ানো প্রত্যেক সাধু বাবা, ওঝা, তান্ত্রিক সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলো। বলো। বাবা, আমরা লোকেদের জীবনে সুখ শান্তি দিয়ে থাকি, আমরা কারো জীবন নিই না। অমর, ইয়েস স্যার। এদের সবাইকে নিয়ে যাও আর আমাদের স্টাইলে সুখ শান্তি দিয়ে দাও। সবকিছু নিজে থেকে উগড়ে দেবে। সাহেব, নরবলি আমাদের বশের মধ্যে নয়, অনেক শক্তি চাই এর জন্য। আমাদের মধ্যে কারোর এই ক্ষমতা নেই যে এসব করব। শক্তি, ক্ষমতা? অমর, ইয়েস স্যার। এদের সবাইকে আমাদের ক্ষমতা বুঝিয়ে দাও আর আমাদের শক্তিও। তিওয়ারি, চল রে। আমাদের বিশ্বাস করুন সাহেব, এসব আমাদের ক্ষমতার মধ্যে নেই। তাহলে কার ক্ষমতা আছে? সাহেব, পুরো সাহারানপুরে একজনই আছেন, ভুজঙ্গ শাস্ত্রী বাবা। বল কোথায় পাবো তাকে, বল। চল। ভুজঙ্গ শাস্ত্রী শুধু এই গ্রামেরই নয়, বরং আশপাশের সব গ্রামের নামজাদা তান্ত্রিক ছিল। এমনটা বলা হতো যে ওর কাছে সব ধরনের রোগের ওষুধ রয়েছে। আয় ওঠ। আরে আরে কি হচ্ছে? বাবাকে ধরেছে কেন? এই পুলিশ কেন? আমার আর দেবতাদের মধ্যে সংযোগ ভঙ্গ করা উচিত হয়নি আপনার। ক্ষমা চাইছি বাবাজি, আমাদেরও দেবতার থেকে সাহায্য চাই, আর আপনাকে ছাড়া তো এই কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। চলুন আমাদের সঙ্গে। এটা ঠিক নয়, অন্যায় এটা। কি ঠিক নয় আর কার সঙ্গে অন্যায় হয়েছে সেটা আপনি পরে বুঝতে পারবেন। চলুন আমাদের সঙ্গে। আমাদের বাবাজির ওপর অভিযোগটা কি? ওনার ওপর অভিযোগ যাই হোক না কেন, আমি আপনাদের সবাইকে ধরে নিয়ে যেতে পারি যদি আমার কাজের মধ্যে আপনারা বাধা দেওয়ার চেষ্টা করেন। তো চলুন বাবাজি। কিন্তু আপনি বাবাজিকে নিয়ে যেতে পারবেন না। এই সব কটাকে সরাও। আপনি নিয়ে যেতে পারেন না। পরের গুলিটা কিন্তু হাওয়াতে চালাবো না, এরপরে বেশ কিছু গুলি চলবে। এই সরাও সব কটাকে। এই চল চলো। চল। এই চল 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 সব, পেছন চলো। সর। এই সরা। মেরে ফেলি বাচ্চাটাকে। মারা হয়নি একে, ব্যাস শুধু আহুতি চড়ানো হয়েছে। খুব তাড়াতাড়ি ফিরে আসতে চলেছে, কোনো গর্ভের জন্য অপেক্ষা করছে। বাজে কথা বলা বন্ধ কর। বল, কি হত্যা করেছে এই বাচ্চাটাকে? এটা হত্যা নয়, বলিদান। হরি বল, হরি বল। বল বল শিগগির বল, কে মেরে চলে বল। এই বল, ওঠ ওঠ। এই বলি একজন মহিলার জন্য চড়ানো হয়েছিল, এমন এক বেচারির জন্য যার কোল বহু বছর ধরে খালি ছিল। এই বলি দিয়ে ওই মহিলার গর্ভ সঞ্চার করেছি। এটা আপনাদের বোঝা সম্ভব নয়, এটা দেবতার বরদান। দেবতার বরদান? চল। ওই, দেবতার বরদান। দাও। চল। ওঠ। এটা আমাদের বরদান। চল, নাম বল সেই মহিলার নাম বল। শেষ পর্যন্ত ও ওই মহিলার নাম বলেই দিল, যে মা হওয়ার জন্যে এক সরল বাচ্চার নির্দয় হত্যা করাতে রাজি হয়ে গিয়েছিল। এই মহিলা ওই 12 বছরের সূর্যকে খুব ভালোভাবে জানত, বোধহয় সবচেয়ে ভালোভাবে। সূর্যর মা জানতে পারা গেছে। কি জানতে পারা গেছে সাহেব? সেটাই যেটা আপনি আর আপনার স্বামী জানার জন্য ছটফট করছিলেন। সূর্যর হত্যাকারী কে জানা গেছে। কবে? মনোহর দাদা! আরে হ্যাঁ, কি হয়েছে? এখানে আমি। ও মনোহর দাদা! দাদা, সর্বনাশ হয়ে গেছে দাদা। রেখা বৌদিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর ওনাকে থানায় নিয়ে যাচ্ছে। কি? ইন্সপেক্টর সাহেব, এসব কি হচ্ছে? আমার স্ত্রীকে কেন ধরে এনেছেন? সেটা তোমার স্ত্রী বলবেন। কি করে উনি তোমার ঘর বরবাদ করেছেন, কি করে তোমার ছেলে সূর্যকে হত্যা করিয়েছেন।
বলুন রেখা দেবী, বলুন। যখন আমি ওকে বিয়ে করতে রাজি হই তখন আমি জানতাম যে এর প্রথম পক্ষের একটা ছেলে আছে, আর আমার প্রথম বিয়ের কোনো বাচ্চা নেই। আমার স্ত্রী 6 মাস আগেই মারা গেছে। অসুস্থ ছিল, 8 মাসের একটা বাচ্চা রেখে গেছে। যদি রেখার ওই বাচ্চার মা হতে কোনো আপত্তি না থাকে তাহলে আমারও এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমারও কোনো আপত্তি নেই। রেখা একজন ভালো স্ত্রী আর একজন ভালো মা প্রমাণিত হলো। মনোহরের সংসার খুশিতে ভরে গেল। সূর্য আমাদের ছেলে ছিল, কিন্তু আমি নিজের বাচ্চা চাইতাম, একদম নিজের। ও মা গো! রেখা আর মনোহর বাচ্চা জন্মানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হতো। এমনটা একবার নয়, দুবার নয়, বরং 6 বার হলো। বাচ্চা জন্ম দেওয়ার কষ্ট রেখা আর মনোহর দুজনকেই কুড়ে কুড়ে খাচ্ছিল। রেখা বোন, হ্যাঁ, খুব খারাপ লাগলো শুনে। কি শুনে দিদি? আমার স্বামী আমাকে সবকিছু বলে দিয়েছে। কি বলেছেন উনি? এটাই যে তোমার স্বামী মনোহর দাদা তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছে। আসলে কি উনি দ্বিতীয় বাচ্চা চান, আর তুমি তো ওকে বাচ্চা দিতে পারবে না। আরে সূর্য, এখানে আয়, আমার সাথে রুটি খেয়ে নে। খিদে নেই বাবা, পরে খেয়ে নেব। যখন দেখো শুধু খেলা। যখন থেকে রেখা বিয়ে সংক্রান্ত খবরটা শুনেছিল ও খুব উদাস আর চিন্তায় থাকত। ও নিজের মধ্যে কিছু খামতি অনুভব করত। কোনো দ্বিতীয় মহিলা এসে ওর জায়গা নেবে এটা ভেবেই ওর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। আমি আমার স্বামীকে হারাতে চাইনি, ওকে খুশি রাখতে চেয়েছিলাম, ওকে বাচ্চা দিতে চাইছিলাম, আমাদের নিজেদের বাচ্চা, আমার পেটে জন্মানো বাচ্চা। মাসির অবস্থা আমি দেখতে পারছিলাম না, আমি ওনাকে সাহায্য করতে চেয়েছিলাম। আরে চোখের মাথা খেয়েছিস নাকি? দেখতে পাচ্ছিস না আমি এখানে কাজ করছি? বাইরে যা, বাইরে যা। এরপর যদি বল এখানে আসে না, কেটে রেখে দেবো। যখনই দেখো তখনই হুল্লোড় বাজি। কি হয়েছেটা কি মাসি? তুমি আগে তেমন খিটখিটে ছিলে না। কিছু না, তুই যা, জ্বালাস না মায়। তুমি ঠিক নেই মাসি, আর এই বিষয়টা আমায় খুব চিন্তায় ফেলেছে। আমি চাইতাম যে মাসি নিজের বাচ্চা হোক। বাবা চমৎকারী ছিলেন, আমি ভেবেছিলাম বাবাই মাসির দুঃখ দূর করবেন। উপায় একটাই, আর খুব সহজ। কি উপায় বাবা? আমি সবকিছু করতে রাজি আছি। দেবতা বলেছেন মহিলার গর্ভ সঞ্চার করতে হলে আগে আমাকে খুশি করো। বুঝতে পারলাম না বাবা। বাচ্চার বদলে বাচ্চা। কি? দেবতার কাছে একজন বাচ্চার বলি চড়াতে হবে, উনি তোমার কোল ভরে দেবেন। এ আপনি কি বলছেন? আমি কোনো বাচ্চাকে প্রাণে মারতে পারবো না। না, আমি এই পাপ করতে পারবো না। সৎ, তাই না? হ্যাঁ, কিন্তু নিজের ছেলের মতোই। মতন নয় তো, নিজের ছেলের চেয়েও বড়। তাহলে তুই আমার কাছে এসেছিস কেন? থাক নিজের ছেলের সঙ্গে, তোর কোল কখনোই ভরবে না। আরে ভাবিস না মেয়ে, কারো প্রাণ নেওয়া হচ্ছে না। ব্যাস এই প্রাণ এই বাচ্চার শরীর থেকে তোর গর্ভে চলে যাবে, তারপর এই বাচ্চা তোর গর্ভ থেকে জন্ম নেবে। সব হিসেব নিকেশ সমান। 12 বছরের, তাই না?
শরীরে 12টা আঘাত হবে। কি? সব গভীরতাকে মিলিয়ে একটা গভীর আঘাত হবে, ততটাই মাথার পিছন দিক থেকে। আর গলার পিছন থেকে খানিকটা মাংস দেবতাকে ভোগ দেওয়া হবে। 3 মাস বাদে বাচ্চা তোর গর্ভে প্রবেশ করবে। জয় হোক, জয় হোক, হরি বল। এটা কি করলে রেখা? আমাদের সূর্যকেই মেরে ফেললে। এত সাংঘাতিক ভাবে কেটে কেটে টুকরো করে দিলে ওকে। আমি বাঁচা নই, আমি তোমাকে আর অন্য কারোর হতে দেখতে পারবো না, কখনো না। আর কোনো ভাবাভাবি নয় মাসি, কাল করেই ফেলি। আমার খুব ভয় করছে। আরে বাবা কথা দিয়েছেন, তুমি মা হবে মাসি, আর এই বাচ্চারই মা হবে, আর কিচ্ছু ভেবো না। কোথাকার আম গাছ মা? আরে ওইখানে, ওই যে ক্ষেত আছে না, যেখানে কেউ কাজ করে না, সবার ক্ষেত শেষ, ওখানে। ওইখানে? ওখানে একটা বড় আম গাছ আছে, ওতে অনেক কাঁচা আম হয়েছে। মা, হ্যাঁ? আমার ওখানে যেতে একটু ভয় করে। ভয় লাগে? দুধ খা। আমার সোনা ছেলে ভয়ও পায়। আরে বাবার মতো হবি না তুই? নিশ্চয়ই হব। আমি এক্ষুনি যাচ্ছি আর তোমার জন্য আম নিয়ে আসছি। যা। মা, ওই আম দিয়ে আমার জন্য আমের আচার বানাবে তো? নিশ্চয়ই বানাবো বাবা, তাড়াতাড়ি গিয়ে কাঁচা আমগুলো নিয়ে আয়। শরীরে 12টা আঘাত হবে, সব গভীরতাকে মিলিয়ে একটা গভীর আঘাত হবে। আর গলার পিছন থেকে খানিকটা মাংস দেবতাকে ভোগ দেওয়া হবে। সূর্য এখনো মরেনি মাসি, শুধু শ্বাস আটকে আছে। শরীর থেকে খানিকটা মাংস বার করতে হবে, ব্যাস। তুমি ভয় পেও না, আমাদের সূর্য তো বাবার কাছে আছে। তবর এদের সবার স্টেটমেন্ট রেকর্ড করে নাও, কাল এদের সবাইকে কাছারিতে নিয়ে যেতে হবে। নিয়ে যাও। ইন্সপেক্টর সাহেব, 3 মাসের মধ্যে বাচ্চা এই মেয়ের কোলে ফিরে আসবে। দেবতার কোপ মাথায় নিও না ইন্সপেক্টর সাহেব, নিয়ে যাও। হত্যা হয়নি। একটা মহিলা কি বলল আর তুমি সেটাই সত্যি মেনে নিলে? কি করে রেখা, কি করে? একবার তো আমাকে জিজ্ঞেস করতে পারতে।
আরে আমি কোনো দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিলাম না রেখা। আমি তো তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম, তোমাকে আর সূর্যকে খুশি দেখতে চেয়েছিলাম আমি। আর তুমি তো সূর্যকেই মেরে ফেললে রেখা, সূর্যকেই মেরে ফেললে। বাচ্চা না হওয়ার হতাশা রেখাকে খিটখিটে করে তুলেছিল, আর এটা ওর স্বামী মনোহরের কাছে একটা সংকেত ছিল। যদি মনোহর রেখাকে নিজের ভালোবাসার প্রমাণ দিত তাহলে হয়তো এই অপরাধ হতোই না। দ্বিতীয় সংকেত ছিল নরবলির পরামর্শ, যা রেখা বুঝতে পারেনি। সে শুধুমাত্র নিজের হবু বাচ্চার কান্না শুনতে পাচ্ছিল। ওর চোখে অন্ধবিশ্বাসের কালো কাপড় বাঁধা ছিল। ক্রাইম পেট্রোল দস্তকের মঞ্চ থেকে আমরা প্রত্যেক দর্শকের কাছে অনুরোধ করছি যে অন্ধবিশ্বাসের হাতে বলি হবেন না। প্রত্যেক অপরাধ সংকেত দেয়, ভালো করে শুনবেন, প্রাণ বাঁচতে পারে। আবার দেখা হবে। জয় হিন্দ।